সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। এদিকে শোভনের জ্বরও কমে এসেছে। রাফুন খানের কথা মতো তখনই শোভনের মাথায় পানি ঢেলেছে জ্যোতি। জোর করে অল্প কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, তাতেই জ্বর কমে গেছে। কপালে হাত রেখে শুয়ে আছে শোভন। জ্যোতি স্বামীর উদ্দেশ্যে বলল, কড়া করে চা বানিয়ে আনবো? খেলে ভালো লাগবে শরীরটা। দরকার নেই। মন খারাপ করে বসে পড়ল জ্যোতি। কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে স্ত্রীর দিকে তাকালো শোভন। প্রশ্ন করল, চা খাবো না বলেছি বলেও মন খারাপ হয়েছে তোমার? এটা কি মন খারাপ করার মতো কারণ? তাহলে মুখ এমন করে রেখেছ কেন? এমনি। তার বিপরীতে কিছু বলল না শোভন। খানিকক্ষণ বাদে জ্যোতি বলল, কাল যদি আপনাকে ভেজার জন্য জোর না করতাম তাহলে হয়তো আজ এমনটা হতো না। আমার জন্যই আপনি অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রীর কথা দীর্ঘশ্বাস ফেলল শোভন। অনেক কষ্টে শোয়া থেকে উঠে বসল। কিছুটা সময় নিয়ে বলল, তুমি কি জন্ম থেকেই এমন, নাকি বিয়ের পর হাওয়া গায়ে লেগে এমন হয়ে গেছো? বিয়ের আবার হাওয়াও আছে? কেমন দেখতে সেটা? আশ্চর্য হলো শোভন। সিদ্ধান্ত নিল এ মেয়ের সঙ্গে এই মুহূর্তে সে কোনো কথাই বলবে না। স্বামীর নিকট হতে কোনো উত্তর না পেয়ে পূর্বের ন্যায় হতাশ মুখে বসে রইল জ্যোতি। মোবাইলের রিংটোন বাজতে বসা থেকে উঠে মোবাইলের কাছে চলে গেল। কথা বলবে না ভেবেও বাধ্য হয়েই শোভন প্রশ্ন করল, কে কল দিয়েছে? মা। ও। মোবাইল নিয়ে বারান্দায় চলে এলো জ্যোতি। কল রিসিভ করে সালাম দিল। অপর পাশ থেকে সালামের জবাব নিয়ে রাফুন খান প্রশ্ন করলেন, শোভনের জ্বর সেরেছে বৌমা? পুরোপুরি সারেনি বাবা, তবে এখন উনি ভালোই আছেন। ও, এটা জানার জন্য ফোন করেছিলাম। রাতেই কিন্তু জ্বরের ওষুধ খাইয়ে দিও ওকে। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে কথা বলবেন বাবা? মোবাইল দিব ওনার কাছে? অপ্রস্তুত হয়ে গেলেন রাফুন খান। আমতা আমতা করে বললেন, না বৌমা, রাখি তাহলে। শোনো, আমি যে কল দিয়েছিলাম তা আবার শোভনকে বললো না। সঙ্গে সঙ্গে কল কেটে দিলেন রাফুন খান। জ্যোতি কিছুটা অবাক হলো। খানবাড়ির সবার সঙ্গে সবার সম্পর্কগুলো অনেক সুন্দর এবং মজবুত থাকলেও শোভনের সঙ্গে আনোয়ারা বেগম বাদে বাকি সবার সম্পর্ক কেমন যেন নড়বড়ে। কিন্তু কেন এমন? প্রশ্নের উত্তরটি খুঁজে পায় না জ্যোতি। কাউকে জিজ্ঞেস করতেও ভয় লাগে। যদি কেউ রাগ করে। ঘরে এলো জ্যোতি। শোভন শুয়ে আছে। দ্বিধান্বিত কণ্ঠে জ্যোতি শোভনের উদ্দেশ্যে বলল, একটা প্রশ্ন করব আপনাকে? করো। আপনার বাবার সঙ্গে কি আপনি কথা বলেন না? কিছু হয়েছে আপনাদের মধ্যে? ভূত দেখার মতো চমকে উঠল শোভন। শোভনের এমন চাহনিতে ভেতরে ভয় কাজ করা শুরু করে দিল জ্যোতির। শুকনো ঢোক গিলে বলল, না মানে এমনি জিজ্ঞেস করেছি। কখনো কথা বলতে দেখিনি তো। শোভন উত্তর দিল না। জ্যোতি আবারও বলল, বাবা মায়ের মনে কখনো কষ্ট দিতেনি। যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে মিটিয়ে নেওয়া উচিত। শোভন শান্ত কণ্ঠে শোধালো, দুপুরে খেয়েছিলে? দুদিকে মাথা নাড়ালো জ্যোতি। শোভন বলল, আমি কি ছোট বাচ্চা যে আমার কাছে সারাদিন বসে থাকতে হবে? নিজের খাওয়া দাওয়া সব বিসর্জন দিতে হবে? তার থেকে কম কিসের? মুচকি হাসল শোভন। বলল, সন্ধ্যা নামছে, গোসলও তো করনি মনে হচ্ছে। যাও, গোসল করে এসে খেয়ে নাও, নইলে নিজেরও শরীর খারাপ হবে। জ্যোতি মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো। হুট করে শোভনের এমন জ্বর হওয়ায় চিন্তা পড়ে গেছিল জ্যোতি, যার কারণে নাও খাওয়া ভুলে বসেছিল স্বামীর শিয়রে। বাথরুমে ঢুকতে গিয়েও ফিরে এলো জ্যোতি। আবারও বলল, আরেকটা প্রশ্ন ছিল। কি? বলতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, না কিছু না। জিজ্ঞেস করেও লাভ নেই। শোভনের থেকে সঠিক কোনো উত্তর যে পাবে না তা জ্যোতি বুঝে গেছে। তাই মনের কথা মনেই চেপে রেখে গোসল করতে চলে গেল। জ্যোতির অসম্পূর্ণ কথাতেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই শোভনের, নেই কোনো আগ্রহ। সে তো তার মতোই বসে আছে, দেয়ালের দিকে দৃষ্টি স্থির করে। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে উঠে গেল শোভন। চার্জ থেকে মোবাইল খুলে নিয়ে আবারও বিছানায় এলো। গোসল শেষে ভেজা কাপড় বারান্দায় মেলে দিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ালো জ্যোতি। পেছন থেকে শোভন ডেকে বলল, যাচ্ছ কোথায়? রান্নাঘরে। কেন? কেন আবার কি? রান্না করতে হবে না? রাতে খাবো কি? এখন আর রান্নার প্রয়োজন নেই, এদিকে এসো। ভ্রুজোড়া কুঁচকে নিল জ্যোতি। বলল, বললেই হলো। আপনার জ্বর এখনও পুরোপুরি সারেনি। রাতে খাবার খেয়ে ওষুধ খেতে হবে। তোমায় কে বললো আমি রাতে না খেয়ে থাকার চিন্তাভাবনা করেছি? আমি তো শুধু তোমার কষ্টটা কমিয়ে দিলাম। কিভাবে? অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই রান্নাঘরে যেতে নিষেধ করেছি। টাকা থাকলে মানুষের খেয়ে দিয়ে আর কাজ থাকে না, কিভাবে অপচয় করবে সেই চিন্তায় মশগুল থাকে। ধুম করে অনলাইনে খাবার অর্ডার করে দিলেন। কে জানে তারা ঠিকভাবে সব কিছু পরিষ্কার করে রান্নাবান্না করে কি না। সেদিন এসব ভাবনা কোথায় ছিল? আসার পর তো ঠিকই বাইরের খাবার খেলে। সেদিন তো রান্নার মতো ঘরে কিছুই ছিল না, তাই তো বাধ্য হয়ে ওসব খেয়েছিলাম। আজকেও মনে মনে ভাবো ঘরে কিছু নেই। শোভনের সঙ্গে যে এই মুহূর্তে সে কথায় পারবে না তা বুঝে গেল। চুপচাপ বিছানার এক পাশে এসে বসলো। শোভন বিছানা ছেড়ে আবার উঠল। জ্যোতি শুধালো, এ মা, উঠছেন কেন?
তোমায় বলবো কেন? তো কাকে বলবেন? কাউকে বলবো না। শোভন হেঁটে আলমারির কাছে চলে গেল। পোশাক নিয়ে বাথরুমে ঢুকলো। জ্যোতি বুঝতে পারলো সে এখন গোসল করতে গেছে। কিছুক্ষণ বাদে কলিং বেল বাজার শব্দ পাওয়া গেল। জ্যোতি যেতে চাইল, কিন্তু জ্যোতিকে আটকে দিয়েই দরজা খুলতে চলে গেল শোভন। ডেলিভারি বয় এসেছে খাবার নিয়ে। খাবারের প্যাকেট নিয়ে বিল পেমেন্ট করে দরজা আটকে দিল শোভন। টেবিলে খাবার রাখলো। জ্যোতি এসে বলল, বসুন আপনি, আমি বাড়ছি। শোভন চুপ করে চেয়ার টেনে বসলো। দুটো প্লেটে খাবার বেড়ে একটা প্লেট শোভনের দিকে এগিয়ে দিল জ্যোতি। মজা করে বলল, খেতে পারবেন নাকি তখনকার মতো খাইয়ে দিতে হবে? শোভন মাথা তুলে জ্যোতির দিকে তাকালো। থমথমে গলা জবাব দিল, তোমার ইচ্ছে হলে খাইয়ে দিতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি। মুহূর্তে লজ্জা গ্রাস করলো তাকে। দৃষ্টি সরিয়ে নিয়ে নীরবে খেতে লাগলো। জ্যোতির এমন মুখভঙ্গিতে মুচকি হাসলো শোভন। খাওয়া শেষে ঘরে এলো। বিছানায় শুয়ে রইল শোভন। জ্যোতি কাজ শেষ করে ঘরে এলো। অসুস্থতার কারণে একদিন অফিস বন্ধ গিয়েছে শোভনের। আজ তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। অফিসে প্রবেশ করতে আজ সবাইকে কিছুটা আনন্দিত মনে হলো। সবার হাতে একটা ইনভিটেশন কার্ড। তনিমা শোভনকে ডেকে পাঠালো। শোভন ভেতরে প্রবেশ করতে একই ধরনের একটি ইনভিটেশন কার্ড তনিমা এগিয়ে দিল তার দিকে। বলল, আগামীকাল আমার জন্মদিন। সে উপলক্ষে আমার বাবা মা একটা পার্টির আয়োজন করেছেন। আমিও আর তাদের মুখের উপর না করতে পারলাম না। কার্ডটি গ্রহণ করলো শোভন। তনিমা পুনরায় বলল, কাল সন্ধ্যায় পার্টির আয়োজন করা হয়েছে। আশা রাখছি সবার মতো আপনি উপস্থিত হবেন সেখানে। জি, চেষ্টা করব। চেষ্টা করলে তো হবে না মিস্টার শোভন, আপনার উপস্থিতি যে থাকতেই হবে ওখানে। আমি অপেক্ষা করব। জি ম্যাম। স্থানটি ত্যাগ করার জন্য পেছন ঘুরে পা বাড়ালো শোভন। পেছন থেকে তনিমা বলল, ও হ্যাঁ, একা একা এলে কিন্তু হবে না, পুরো পরিবার সঙ্গে নিয়ে কিন্তু আসবেন। পুরো পরিবার কেন? অপ্রস্তুত হয়ে গেল তনিমা। আমতা আমতা করে বলল, 7 মাস হলো জয়েন করেছি অফিসে, অথচ আপনাদের সবার সঙ্গে তো অত ভালো একটা সম্পর্কই গড়ে উঠল না আমার। তাই ভাবলাম এই পার্টির মাধ্যমে যদি চেনা জানা আরও গভীর হয়, পরিবার সহ এলে খুশি হব। বাকিদেরও কিন্তু এই কথাই বলেছি। ও আচ্ছা, নিয়ে আসবো। খুশি হলো তনিমা। শোভন সেখান থেকে চলে গেল। আজ হঠাৎ করে খুব মন খারাপ হলো জ্যোতির। ইচ্ছে করছে কান্না করতে। অনেক দিন হলো মাকে দেখে না সে। এই তো কিছুক্ষণ আগেই ভাবির নাম্বারে কল দিয়েছিল। বেশ কিছুক্ষণ কথাও বলেছে। মায়ের সঙ্গেও কথা বলতে চেয়েছিল, কিন্তু জায়দা খাতুনের অবস্থা আগের থেকেও করুণ। আগে যা একটু কথা বলতে পারতেন, এখন যেন তাও পারেন না। ভিডিও কলে যে মাকে একটু দেখবে তার জো নেই। শম্পার কাছে বাটন ফোন। শ্বশুরবাড়িতে থাকলে এতদিনে হয়তো বেশ কয়েকবার মাকে দেখে আসতে পারত, কিন্তু এখন তো সে চেয়েও তা পারছে না। গালে হাত দিয়ে মুখখানা ভার করে বসে রইল জ্যোতি। রাতে শোভন বাড়ি ফিরল। স্ত্রীর মুখায়াব দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে। হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো। শুধালো, কি হয়েছে তোমার? নীরব রইল জ্যোতি। শোভন আর ঘাটল না স্ত্রীকে, থেমে গেল সঙ্গে সঙ্গে। কয়েক মিনিট বাদে জ্যোতি নম্র সুরে বলল, আমার না মাকে খুব দেখতে ইচ্ছে করছে। নিয়ে যাবেন আমায় মায়ের কাছে? একবার দেখি না হয় চলে আসবো। ভ্রু কুঁচকে নিল শোভন। জ্যোতি দুঃখ নিয়ে বলল, ভাবির সঙ্গে কথা হয়েছে। কথা বলে মনে হলো মা অনেক অসুস্থ। নিয়ে যাবেন আমায়? প্রত্যুত্তরে না বলতে পারল না শোভন। সময় নিয়ে বলল, নিয়ে যাব। অধরে হাসি ফুটে উঠল। প্রশ্ন করল, কবে? পরশু অফিস থেকে ছুটি এনে না হয় যাব। আচ্ছা। শোভন একটা শপিং ব্যাগ জ্যোতির কোলের উপর রাখলো। জ্যোতি তার দিকে তাকালো। স্ত্রীর চাহনি দেখে শোভন বলল, এটা তোমার জন্য। ব্যাগটি খুলে দেখল জ্যোতি। ভেতরে একটা শাড়ি আর হিজাব। শোভন জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর, কিন্তু হঠাৎ শাড়ি কেন? কাল একটা ইনভিটেশন আছে, তাই নিয়ে এলাম। এমনিতে শাড়িতে কিন্তু তোমার মন্দ লাগে না। কথাটা বলে উঠে গেল শোভন। জ্যোতি সেখানে ঠায় বসে রইল। বিড়বিড় করে বলল, সেদিন তো ঠিকই বললেন শাড়িতে আমায় ভালো লাগে না, এখন আবার ঢং করে অন্য কথা বলছেন। পাল্টিবাজ। একদিন পার হলো। আজ তনিমার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। ছোটোখাটো নয়, বরং বেশ বড়সড় আয়োজন করা হয়েছে সেখানে। জ্যোতির শাড়ি পরা প্রায় শেষের দিকে, কিন্তু শেষে একটি ঝামেলায় পড়ে গেল সে। কুচিটাই ঠিক করতে পারছে না সে। একবার ভাবলো শোভনকে বলবে, কিন্তু মুহূর্তেই ভেতরে জড়তা কাজ করলো। ঘরের বাইরে থেকে ডাক এলো, হয়েছে তোমার? জ্যোতি কী করবে বুঝতে পারছে না। শেষে জড়তার দূরে ঠেলে দরজার ছিটকিনি খুলে দিল। শোভন ভেতরে প্রবেশ করে ভ্রু কুঁচকে নিল। কিছু বলার জন্য অগ্রসর হতেই তার আগে জ্যোতি নিচু সুরে বলে উঠল, একা একা না, আমি কুচিটা ঠিক করতে পারছি না। কুচিটা কি একটু ধরবেন? অপ্রস্তুত হয়ে গেল শোভন। ফেল নয়নে তাকিয়ে আছে জ্যোতির দিকে। প্রশ্ন করলো, তাহলে সেদিন কিভাবে শাড়ি পরলে? পাশের ফ্ল্যাটের ভাবি সাহায্য করেছিলেন। ও। জ্যোতির চোখ তুলে তাকালো। বলল, ধরবেন না? হ্যাঁ, কোথায় ধরতে হবে? জ্যোতি হাত দিয়ে দেখিয়ে দিল। শোভন কুচিটা ধরে রাখলো।
কাচাকুচি ঠিক হতেই শোভন সরে দাঁড়ালো। জ্যোতি মাথায় হিজাব বেঁধে ঠোঁটে লিপস্টিক দিল, তারপর শোভনের দিকে ঘুরল, বলল, আমি তৈরি, এবার চলুন। শোভন কিছু বলল না, এগিয়ে এলো জ্যোতির দিকে। জ্যোতি ভ্রু কুচকে নিল, শোভনের তাতে ভ্রুক্ষেপ নেই। ড্রেসিং টেবিলের উপর থেকে একটি টিস্যু নিল হাতে, তারপর জ্যোতির খুব নিকটে গিয়ে ঠোঁটে লিপস্টিক মুছে দিল। চমকে গেল জ্যোতি। শোভন বলল, এবার ঠিক আছে, চলো। শোভনকে আসতে দেখি অধরে হাসি ফুটে উঠল তনিমার। এত মানুষের ভিড়ে এতক্ষণ যেন এই পুরুষটির জন্য অপেক্ষা করছিল সে। পাশে দাঁড়িয়ে থাকা খালাতো বোনের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, আমাকে সুন্দর লাগছে তো? তনিমার খালাতো বোন নিতু মুচকে হেসে বলল, এ নিয়ে আর কতবার জিজ্ঞেস করবি? বললাম তো অনেক সুন্দর লাগছে। বিরক্তি হচ্ছিস কেন? ভালো করে দেখে বল না। দেখেছি, অনেক সুন্দর লাগছে। তা তোর সে মনের মানুষ কোথায়? কখন আসবে? পরিচয় করাবি কখন? করাবো। আগে তো আমি তার পরিবারের সঙ্গে পরিচিত হয়ে নেই। নিজের মনের কথা জানাই, সব আয়োজন তো তার জন্যই। আচ্ছা আচ্ছা। তনিমা এগিয়ে গেল শোভনের দিকে। জ্যোতি শোভনের সঙ্গে পায়ে পা মিলিয়ে সামনের দিকে হাঁটছে, কিন্তু চোখ তার চারপাশ দেখতে ব্যস্ত। তনিমা হাস্যোজ্জ্বল মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। আসার পথেই তনিমার জন্য উপহার নিয়ে এসেছে শোভন। উপহারটি তনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন ম্যাম। তনিমা হাত বাড়িয়ে উপহারটি গ্রহণ করলো। শোভনের পাশে জ্যোতিকে দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল। বলল, আপনাকে বলেছিলাম পুরো পরিবার সহ আসতে, কিন্তু আপনি তো দেখছি আমার কথাটা রাখলেনই না। শোভন মৃদু হেসে উত্তরে বলল, কে বলেছে আমি আপনার কথা রাখিনি? আমি তো আমার পরিবার নিয়ে এসেছি। তনিমার ভ্রুজোড়া আরও কুঁচকে গেল। বুঝতে পারছে না শোভন কোথায় তার পরিবার নিয়ে এলো, সঙ্গে তো শুধু একজন কম বয়সী মেয়ে। শোভন বুঝতে পারল কথাটা তনিমার বোধগম্য হয়নি। তার হেয়ালি না করে সোজাসুজি জ্যোতিকে দেখিয়ে বলল, ও হচ্ছে আমার ওয়াইফ মিসেস জ্যোতি। কথাটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো তনিমার। মুহূর্তেই ভাষাহীন হয়ে গেল সে। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার হৃদয়। শোভন কি বলল এটা? ওয়াইফ মানে? শোভন কি বিবাহিত নাকি? জ্যোতি অধরে হাসি রেখে তাকিয়ে আছে তনিমার দিকে। এবার তনিমাকে দেখিয়ে শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, ইনি হচ্ছেন আমার বস, আজ ওনারই জন্মদিন। জ্যোতি সৌজন্যমূলকভাবে বলল, শুভ জন্মদিন। তাতে কোনো খেয়াল নেই তনিমার। সে শোভনের চোখের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, এইমাত্র কি বলেন আপনি? উনি আপনার ওয়াইফ? মানে কি শোভন? আমি না ঠিক বুঝলাম না আপনার কথা। না বোঝার কি আছে ম্যাম? সহজ বাংলায় ও হচ্ছে আমার বউ। এই একটা মাত্র বউ ছাড়া আপাতত আমার আর পরিবার বলতে কিছুই নেই। শোভনের এমন সহজ সাবলীল স্বীকারোক্তিতে জ্যোতির ভেতরে নতুন এক অনুভূতি সঞ্চার হলো। এদিকে তনিমার মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেল। যাকে নিয়ে এত স্বপ্ন ভাবনা, সে কিনা এখন এসে নিজের স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তনিমা চমকায়িত কণ্ঠে বলল, আপনি বিবাহিত শোভন? এবারে খুব সহজভাবে উত্তর দিল শোভন, হ্যাঁ। সাজেদ তার স্ত্রী অন্নাকে নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছে। দূর থেকে শোভন আর জ্যোতিকে দেখে এগিয়ে এলো তাদের দিকে। কাছাকাছি আসতেই তাদের কথোপকথন শুনতে পেল। সাজেদ অন্নাকে কিছু একটা ইশারা করতে অন্না এগিয়ে এসে জ্যোতির হাত ধরে বলল, উফ, অবশেষে তুমি এলে। কতদিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এবার আমার ইচ্ছে পূরণ হলো। চলো ওদিকে যাই। জ্যোতি শোভনের দিকে তাকালো। শোভন ইশারার অনুমতি দিতেই জ্যোতি অন্যার সঙ্গে অন্যদিকে চলে গেল। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে খেয়াল নেই তনিমার। শোভনের উদ্দেশ্যে বলল, কবে বিয়ে করেছেন? কই, আমি তো জানলাম না। এ আর নতুন কি? বিয়ে করেছি প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। আমি যে বিবাহিত অফিসে সবাই তা জানে। সাবেক বছর জানতেন, অথচ আমি শুধু জানলাম না। সাদেদ হেসে বলল, সমস্যা নেই ম্যাম, এতদিন জানতেন না, আজ তো জানলেন। শোভন সময় করে না হয় একদিন আপনাকে ট্রিট দিয়ে দিবে। প্রতিক্রিয়া করল না তনিমা। শোভন বলল, এ বিষয়ে এখন কেন কথা হচ্ছে বুঝতে পারছি না। আজ তো আপনার জন্মদিন, এই আয়োজনও আপনার জন্যই। সেখানে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তনিমা জোরপূর্বক হাসলো, বলল, তাও ঠিক, আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার কথা বলা উচিত হচ্ছে না। আচ্ছা, এনজয় করুন পার্টি। কথাটা বলে স্থানটি ত্যাগ করলো তনিমা। কান্না আসছে খুব। সব কিছু দলা পাকিয়ে যাচ্ছে ভিতরে। দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে। এমন একটা পরিস্থিতিতে যে পড়তে হবে জীবনেও ভাবতে পারেনি তনিমা। অনেক কষ্টে নিজেকে সামলে নিল। চাপা কষ্ট মনের ভেতর ধারণ করেই মোম নিভিয়ে কেক কাটল। বলতে গেলে অফিসের সব কর্মচারীরাই আজ তনিমার জন্মদিনে উপস্থিত হয়েছে। অন্যার সঙ্গে কথা বলে জ্যোতি বুঝতে পারল মেয়েটা প্রচুর কথা বলে। অনুষ্ঠান শেষে সকলের থেকে বিদায় নিয়ে জ্যোতিকে নিয়ে বাড়িতে ফিরল শোভন। ঘরে এসে বিছানায় বসে পড়ল তনিমা। চোখ দিয়ে প্রবল ধারায় বর্ষণ হচ্ছে। হাঁটু মুড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। তনিমার মা এলেন ঘরে। মেয়েকে কাঁদতে দেখে বিচলিত কণ্ঠে শুধালেন, কি হয়েছে তনু? কাঁদছিস কেন এভাবে? মাকে পেয়ে জড়িয়ে ধরল তনিমা। কান্না জড়িত কণ্ঠে বলল, মা, আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি যে ভুল মানুষকে ভালোবেসেছি মা। যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, আজ জানতে পারলাম সে বিবাহিত। কেন আমার সঙ্গে এমনটা হলো মা?
তনিমার মা চমকে উঠলেন, বললেন, শোভন বিবাহিত? হ্যাঁ মা, 1 বছর আগেই বিয়ে করে নিয়েছেন উনি, যখন কিনা আমাদের পরিচয় হয়নি। দীর্ঘশ্বাস ফেললেন তনিমার মা। যে করি হোক, এখন মেয়েকে সামলানো দরকার। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই প্রাপ্তবয়স্ক স্বাবলম্বী একজন মেয়ে, তোকে কি কাঁদলে মানায়? শুরুতেই তোর উচিত ছিল ছেলেটার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার। যাই হোক, এখন তো আর তা বলে লাভ নেই, ভুলে যা সব, বাস্তব মেনে নে। ছেলেটা বিবাহিত, স্ত্রীর সঙ্গে নিশ্চয়ই সুখে আছে, তাই এসব ভেবে মন খারাপ করার প্রয়োজন নেই। নতুন করে স্বপ্ন দেখ, ভবিষ্যৎ নিয়ে ভাব মা। এর থেকেও ভালো ছেলেকে তুই জীবনসঙ্গী হিসেবে পাবি। তনিমা প্রত্যুত্তরে হো বলল, কিন্তু চাইলে কি সঙ্গে সঙ্গে নিজের মনোভাব ভালোবাসা বদলানো যায়? কাল যখন আবারও সে মানুষটির সামনাসামনি হবে সে, তখনই কি ভুলে থাকতে পারবে সব? বাইরের পোশাক বদলে সবে বিছানায় বসেছে জ্যোতি। শরীর ক্লান্ত লাগছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে রেখে বসে আছে। শোভন তার দিকে তাকালো, কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুধালো, খুব ক্লান্ত লাগছে? গাড়িতে করে এতটুকু পথ যেতে আসতেই ক্লান্ত হয়ে গেলে? অথচ কিছুদিন আগে ফুল গাছ আনার জন্য হেঁটে হেঁটে কতটা পথ গেলে কিন্তু ক্লান্ত হলে না, আবার বাড়িতে এসেও বিশ্রাম নেওয়ার প্রয়োজন মনে করলে না? বাহ! থতমত খেয়ে গেল জ্যোতি। সোজা হয়ে বসলো, লজ্জাও পেল খানিকটা। স্ত্রীর দিকে মুখ করে বসলো শোভন। বলল, কথায় কথায় এত লজ্জা পাও কেন তুমি? বিরক্ত হলো জ্যোতি। লজ্জা কেন পায় তা কি ও জানে নাকি? এ আবার কেমন দাঁড়ার প্রশ্ন? বালিশ ঠিক করে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল, চোখ বুজে বলল, কথায় কথায় কেন? আপনাকে দেখলেই আমার লজ্জা করে। ঘুমান এবার। ভীষণ আশ্চর্য হলো শোভন। বলল, আমাকে দেখলেই লজ্জা পাও মানে? আমি তো এখনও তোমার সঙ্গে তেমন কিছু করলামই না। কি করেননি? উত্তর দিল না শোভন। মুখ ফসকে কী থেকে কি বলে ফেলেছে ভেবে নিজে লজ্জা পেয়ে শুয়ে পড়ল। আজ আর তনিমা অফিসে এলো না, কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। তার জায়গায় অন্য একজন এসেছেন। তনিমার অবর্তমানে এ কদিন নাকি তিনি তনিমার চেয়ারে বসবেন। এবারের বসটি পুরুষ। সাজেদ শোভনের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, ব্যাপারটা বুঝলি শোভন? কিসের আবার ব্যাপার? গতকাল যে ম্যাম জেনেছে তুই বিবাহিত, সেই থেকে ওনার আচরণ বদলে গেল। আবার আজ অফিসেও আসেননি, মনে হয় খুব দুঃখ পেয়েছেন। অন্য কোনো কারণও থাকতে পারে, অযথা কারো সম্পর্কে এসব বলা উচিত নয়। ধুর শালা, তোকে এসব বলে মজা নেই। দুজনেই কাজে মনোনিবেশ করলো। অফিস ছুটি হয়েছে রাত 8:30টায়। অফিস শেষে বাড়ি ফিরেছে শোভন। জ্যোতি হাস্যোজ্জ্বল মুখে তার সামনে এসে দাঁড়ালো। শোভন ভ্রুজোড়া ঈষৎ কুচকে জিজ্ঞেস করলো, এভাবে তাকিয়ে আছো কেন? ছুটি নিয়েছেন অফিস থেকে? ট্রেন টিকিট কেটেছেন? টিকিট কেন কাটবো? হাসি উবে গেল জ্যোতির মুখ থেকে। বলল, কেন, কাল না আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল? ও, মনে ছিল না। খুব রাগ হলো জ্যোতির। রাগ মিশ্রিত কণ্ঠেই বলল, আমার কোনো কিছুই তো আপনার মনে থাকে না। আমার কোনো গুরুত্বই নেই আপনার কাছে। আমি কি ঘুরতে যাব বলেছিলাম? শুধুমাত্র মাকে দেখিয়ে চলে আসতাম, তাতেও আপনার বাধা? থাকুন আপনি আপনার ভুলো মন নিয়ে, আর কিছু বলবো না আপনাকে। চমকে গেল শোভন। বলল, বাহ, খুব দারুণ ঝগড়া করতে পারো তো তুমি। আমি তো এতদিন ভেবেছিলাম ভয় আর লজ্জা পাওয়া ছাড়া তুমি কিছুই পারো না। চরম মেজাজ খারাপ হলো জ্যোতির। নীরবে স্থান ত্যাগ করলো। শোভন মুচকি হেসে ব্যাগ থেকে টিকিট বের করে জ্যোতির কাছে গেল। জ্যোতি সেদিন বলার পরে অনলাইনে টিকিট কেটে নিয়েছিল শোভন। জ্যোতির সামনে টিকিট দুটি ধরে বলল, আমার কি তোমার মতো অত ভুলে যাওয়ার রোগ আছে নাকি? জ্যোতি চমকায়িত দৃষ্টিতে শোভনের দিকে তাকালো। বলল, তাহলে আপনি যে বললেন মজা করেছি, কিন্তু তুমি তো দেখছি সত্যিই ভেবে নিলে। চুপ রইল জ্যোতি। এমনিতে কিছুদিন ধরে মাকে দেখতে ইচ্ছে করছে। তার উপর শোভনের এমন একটি উত্তরের রাগ বেড়ে গিয়েছিল মুহূর্তে। শোভন বলল, সকাল সকাল কিন্তু তৈরি হয়ে থেকেও বের হতে হবে তো? এখনই জামা কাপড় গোছগাছ করতে বসে পড়ল জ্যোতি। শোভন এবং তার কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিল। ভাবতেই মন খুশি হয়ে উঠল, কাল সে তার মাকে দেখতে পাবে। কতদিন পর জড়িয়ে ধরতে পারবে মাকে। মা ভাবি তাকে দেখলে হয়তো খুব অবাক হবেন, ভেবেই মুচকি হাসল জ্যোতি। গোছগাছ শেষে শোভনের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। রোজকার মতো নামাজ শেষ করে বারান্দায় বসে প্রভাতের আবহাওয়া উপভোগ করে রান্না করতে গেল জ্যোতি। শোভন রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, দৃষ্টি স্ত্রীর দিকে। জ্যোতি হাতের কাজ করতে করতে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছেন কেন? শোভন উত্তর দিল না। জ্যোতি বিরক্তির সুর তুলে বলল, কি হলো? চোখ আছে তাই তাকিয়ে আছি। তাই বলে আমার দিকে? তুমি জানলে কিভাবে আমি তোমার দিকে তাকিয়ে আছি? তার মানে তুমিও? আমার কি পেছনেও চোখ আছে যে আমি আপনাকে দেখতে পারবো? শোভন পেছন থেকে জ্যোতির সামনে এসে দাঁড়ালো। হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, তা আগে বলা উচিত ছিল। নাও এখন দেখো। দীর্ঘশ্বাস ফেলে রুটি বেলছে জ্যোতি। মাঝে মধ্যে শোভনের সঙ্গে কথা বলতে বেশ জড়তা কাজ করে তার। আবার কখনো খুব লজ্জা লাগে সামনাসামনি কথা বলতে। হুট করে কেন যে এমন হয় ভেবে পায় না মেয়েটা। রান্না শেষে দুজনে খেয়ে নিল। জ্যোতি তৈরি হয়ে এলো। শোভনও তৈরি হয়ে গেছে জ্যোতির আগেই। দরজা লক করে বের হলো তারা। স্টেশনে আগে আগে চলে এসেছে।
নিজেদের সিটে গিয়ে বসে আছে তারা। ট্রেন ছাড়তে এখনো 10 মিনিট বাকি। বাইরে কড়া রোদ, খুব গরম লাগছে জ্যোতির। গালে হাত রেখে বাহির দেখতে ব্যস্ত সে। শোভন পাশ থেকে জিজ্ঞেস করলো, খুব গরম লাগছে? খবরের কাগজ কিনে আনলো শোভন, তা দিয়ে বাতাস করতে লাগলো স্ত্রীকে। শোভনের এমন কাণ্ডে আশ্চর্য হলো। জ্যোতি বলল, বাতাস করতে হবে না, বললেই হলো। বাতাস না করলে তো আরও গরম লাগবে। ট্রেনটা ছাড়ুক, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি কাগজটা আমার হাতে দিন, আমি বাতাস করি। কেন, আমি কি ঠিকভাবে বাতাস করতে পারছি না? তা বলিনি। তাহলে? জ্যোতি থেমে গেল। দৃষ্টি আবারও জানালার বাইরে স্থির করলো। কিছুক্ষণ বাদে ট্রেন ছেড়ে দিল। দীর্ঘ সময় জার্নি করে অবশেষে গন্তব্যে পৌঁছালো তারা। স্টেশন থেকে একটা অটো অথবা রিক্সা নিলেই জ্যোতিদের বাড়িতে পৌঁছে যাওয়া যাবে। শ্বশুরবাড়িতে এই নিয়ে শোভনের দ্বিতীয়বারের মতো যাওয়া। প্রথমবার যখন এ বাড়িতে সে এসেছিল তখন নতুন জামাই সাজে এসেছিল জ্যোতিকে বিয়ে করার জন্য। তারপর একবারও এমুখী হয়নি সে। আনোয়ারা বেগম অনেকবার বলেছিলেন, সঙ্গে জাহিদে বেশ কয়েকবার ফোনে আসতে বলেছিল, কিন্তু শোভন কাজের বিভিন্ন বাহানা দিয়ে তা এড়িয়ে গেছে, তাই আশাও হয়ে ওঠেনি। দোকান থেকে মিষ্টি আর বাচ্চাদের জন্য কিছু জাঙ্ক ফুড কিনে জ্যোতিকে নিয়ে একটা অটোতে উঠে পড়ল শোভন। বাড়ির উঠোনে ননদকে দেখে চমকে গেল শম্পা। মিহাদ দৌড়ে এসে জ্যোতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, মা মা, ফুপি এসেছে। জ্যোতি স্মিত হেসে মিহাদকে কোলে নিল। পেছনে ঘুরে শোভনকে দেখতেই মিহাদ আবার উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই লোকটাকে তো আমি চিনি ফুপি। জ্যোতি প্রত্যুত্তরে বলল, তাই নাকি? তা বলো তো কে উনি? এই লোকটাই তো তোমাকে অনেকগুলো মানুষ এনে নিয়ে যেতে এসেছিল। শোভনের দৃষ্টি মিহাদের দিকে। জ্যোতি বেশ মজা পেল মিহাদের কথায়। বলল, তাই বুঝি? আবারও কি তোমায় ধরে নিয়ে গিয়েছিল ফুপি? জ্যোতি মিহাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আবারও আমায় ধরে নিয়ে গিয়েছিল। জানিস, লোকটা না ছেলে ধরা। তুমি তো মেয়ে ফুপি, তাহলে তোমায় কেন নিয়ে গেল? ছেলে মেয়ে সবাইকে ধরে নিয়ে যায়। মিহাদ ভয়ার্ত দৃষ্টিতে একবার শোভনের দিকে তাকালো, তারপর জ্যোতির কোলে মুখ লুকালো। শম্পা ঘর থেকে একটা চেয়ার এনে শোভনের সামনে রাখলো। বলল, এখানে বসেন। জ্যোতির উদ্দেশ্যে বলল, মিহাদ্রে নামা, ওর সঙ্গে পরেও গল্প করতে পারবি। জামাইরে নিয়ে ঘরে যা, ফ্যানের নিচে বসা। শোভন তার হাতের প্যাকেটগুলো শম্পার হাতে দিল। শম্পা প্যাকেটগুলো নিতেই শোভন শম্পার উদ্দেশ্যে বলল, এত বিচলিত হওয়ার দরকার নেই, আমি ঠিক আছি। তা বললে তো হবে না, এতটা পথ এসেছেন, ঘরে গিয়ে বসুন, আমি শরবত আনছি। শম্পা রান্নাঘরে যেতে যেতে জ্যোতির উদ্দেশ্যে আবারও কড়া গলায় বলল, তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন? জ্যোতি মিহাদকে কোল থেকে নামিয়ে শোভনকে নিয়ে ঘরে এলো। ফ্যানটা ছেড়ে দিয়ে বলল, ব্যাগ থেকে পোশাক বের করে বদলে নিন, আমি মাকে দেখে আসছি। শোভন উঠে দাঁড়ালো, বলল, চলো আমিও দেখা করে আসি, তারপর না হয় বাকি কাজ করা যাবে। আচ্ছা চলুন। জায়দা খাতুন চোখ বন্ধ করে শুয়ে আছেন। শোভনকে সঙ্গে নিয়ে মায়ের ঘরে এলো জ্যোতি। মায়ের মাথায় হাত রেখে ডেকে বলল, মা কি জেগে আছো? মেয়ের কণ্ঠস্বর শুনে চোখ খুলেন জায়দা খাতুন। এতক্ষণ জেগেই ছিলেন তিনি। মেয়েকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মেয়ের পেছনে মেয়ের জামাইকে দেখতেই হাসিটা আরও প্রশস্ত হলো। শাশুড়ির চাহনি লক্ষ্য করে শোভন ওনাকে সালাম দিল। জায়দা খাতুন অস্পষ্ট সুরে সালামের জবাব নিলেন। সে যে বিয়ের সময় মেয়ের জামাইকে দেখেছিলেন তিনি, তারপর আর দেখা হয়নি। এই কারণে সবসময় মেয়েকে নিয়ে খুব চিন্তিত থাকতেন তিনি। যদি মেয়ের অবস্থা ওনার মতো হয়, কি হবে তখন? যখনই জানতে পারলেন শোভন জ্যোতিকে সঙ্গে নিয়ে গেছে, তখন কিছুটা হলেও স্বস্তি ফিরে পেলেন। শোভন কিছুক্ষণ জায়দা খাতুনের শিয়রে বসে চলে গেল। শম্পার ডাক শুনে জ্যোতি রান্নাঘরে এলো। শরবতের গ্লাস ননদের হাতে ধরিয়ে দিল শম্পা। বলল, আসার আগে জানিয়ে আসা উচিত ছিল না তোর ভাই বাড়িতে নেই, কখন বাজার করে আনবে আর কখন রান্না করব? এই প্রথম জামাই বাড়িতে এলো, ঠিকভাবে আপ্যায়ন করতে না পারলে কি ভাববে? তুই তো সব জানিস, বুঝিস, তাহলে এমন একটা কাজ কি করে করলি? কেন লজ্জা ফেললে আমাদের? তোমাদের চমকে দেওয়ার জন্যই তো না জানিয়ে এসেছি। তুমি এত চিন্তা করো না তো ভাবি। উনি এসব বিষয় নিয়ে কিছুই মনে করবেন না। আর হ্যাঁ, এ নিয়ে কিন্তু ওনার প্রথম নয়, বরং দ্বিতীয়বার এখানে আসা, বুঝেছ? প্রথমবার যখন এসেছিল তখন তোকে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল। ওই আশা কি আর আশা হলো? এখন যা, শরবত নিয়ে জামাইকে দে। শোভন বাইরের পোশাক বদলে হাত মুখ ধুয়ে বিছানায় বসল। জ্যোতি ঘরে এলো। শরবতের গ্লাস শোভনের হাতে দিয়ে বলল, এটা খেয়ে নিন। এর কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন না থাকলেও ভাবি কোনো কথা শুনছে না, তাই খেয়ে নিন। খালি গ্লাস নিয়ে আবারও রান্নাঘরে এলো জ্যোতি। জাহিদ ব্যাগ ভর্তি বাজার হাতে বাড়ি চলে এসেছে। ভাইকে দেখে জ্যোতি কিছুটা চমকে গেল। প্রশ্ন করল, তুমি তো সেই রাতে ফিরো ভাইয়া, এই সময় চলে আসলে যে, আবার সঙ্গে এতগুলো বাজার? গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জাহিদ উত্তরে বলল, তোর ভাবি ফোন করেছিল, তা তোর কি আসার আগে জানানো উচিত ছিল না? ঠিক করে তো আয়োজনই করতে পারলাম না। তুমি অন্তত ভাবির মতো কথা বলো না তো। তুই কি বুঝবি?
তা জামাই কোথায়? ঘরে আছে। আচ্ছা, আমি দেখা করে আসি। পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে শোভনকে দেখতে লাগলো মিয়াদ। তাকে দেখতেই মুচকি হাসলো শোভন। বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। মিয়াদ গেল না ভেতরে। শোভন বলল, ভেতরে এলে তোমার চকলেট দিব। মিয়াদ এবার দৌড়ে সেখান থেকে পালালো। তার এমন আচরণে চমকে গেল শোভন। মনে মনে বলল, এই বাচ্চাটার আবার কি হলো? চকলেট দিব বলার পরও এলো না। জাহিদ দরজার সামনে এসে অনুমতি চাইল। ভেতরে আসবো জামাই? হ্যাঁ আসুন, অনুমতি নেওয়ার কি আছে? জাহিদ হাস্যোজ্জ্বল মুখে ভেতরে প্রবেশ করলো। প্রশ্ন করলো, তা আসতে অসুবিধা হয়নি তো? না ভাইয়া, কোনো অসুবিধা হয়নি। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ ধরে জাহিদ শোভন একসঙ্গে বসে গল্পগুজব করলো। শম্পা রান্না বসিয়েছে, জ্যোতি তাকে হাতে হাতে সাহায্য করছে। রান্না শেষে একটি প্লেটে খাবার বেড়ে উঠে গেল জ্যোতি। শম্পার উদ্দেশ্যে বলল, আগে মাকে খাইয়ে আসি ভাবি। যা। জায়দা খাতুনের ঘরে এসে একটা চেয়ার টেনে সম্মুখে বসলো জ্যোতি। ভাত মাখিয়ে এক লোকমা মায়ের মুখের সামনে ধরতেই জায়দা খাতুন প্রশ্ন করলেন, জামাই বাবা খাইছে? না মা, তুমি আগে খেয়ে নাও, তারপর সবাই খাবে। জায়দা খাতুন আফসোস করে বললেন, কি একটা কপাল আমার। মাইয়ার জামাই বাড়িতে আইলো, অথচ সামনে বসাইয়া জামাইয়ের আপ্যায়ন করতে পারলাম না। কে জানে কি না কি মনে করে জামাই বাবায়। আহা মা, এসব চিন্তা করে মাথা নষ্ট করার কোনো দরকার আছে বলো? উনি তো জানেন তুমি অসুস্থ। তোমাকে দেখার জন্যই তো আমায় এতটা পথ নিয়ে এসেছেন। তাহলে উনি কেন কিছু মনে করবেন? দীর্ঘশ্বাস ফেললেন জাহেদা খাতুন। যে নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো বুকে জমে থাকা হাজারো দুঃখ। জাহেদা খাতুনকে খাবার এবং ওষুধ খাইয়ে বেরিয়ে এলো জ্যোতি। শম্পা খাবার বেড়ে বসে আছে। জ্যোতি আসতেই বলল, জামাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ভাইয়া কই? তুই জামাইকে আগে ডেকে নিয়ে আয়, তোর ভাইকে আমি ডাকছি। জ্যোতি চলে গেল শোভনকে আনতে। শম্পা জাহিদকে ডেকে আনলো। রাতে সবাই একসঙ্গে খেয়ে নিল। খাওয়া শেষে ঘরে চলে এলো শোভন। শম্পার সঙ্গে এঁটো বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে ঘরে এলো জ্যোতি। শোভনের উদ্দেশ্যে আবদারে সুরে বলল, আজ আমি মায়ের সঙ্গে ঘুমাই। শোভন নীরবে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। জ্যোতি পুনরায় জিজ্ঞেস করলো, যাই? মুখের উপর না করতে পারল না শোভন। এক প্রকার বাধ্য হয়ে অনুমতি দিল, যাও। মোবাইল আমার কাছে আছে, কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে কল দিবেন, আমি চলে আসব। আচ্ছা। জ্যোতি খুশি হয়ে দরজা ভিড়িয়ে চলে গেল মায়ের ঘরে। শোভনের মুখখানা মলিন হয়ে গেছে। মোটেও ইচ্ছে করেনি হ্যাঁ বলতে, শুধুমাত্র স্ত্রীর হাসি বিলীন হয়ে যাবে ভেবে হ্যাঁ বলে দিয়েছে। জ্যোতি ঘরে এসে জায়দা খাতুনের পাশে শুয়ে ওনাকে ঝাপটে ধরল। জায়দা খাতুন চমকে গেলেন, বললেন, এ কি, তুই এনে কেন? আজ আমি তোমার সঙ্গে শোবো মা। সে কি কথা? জামাই বাবা তো রাগ করবো, ঘরে জামাইয়া। মোটেও রাগ করবেন না উনি, ওনার অনুমতি নিয়েই তো এখানে এসেছি। জায়দা খাতুন মেয়েকে আর কিছু বললেন না। আজ অনেক দিন পর মা মেয়ে একসঙ্গে হয়েছে। মায়ের কাছে শুতেই ঘুমের রাজ্যে পাড়ি দিল জ্যোতি। জায়দা খাতুনের ইচ্ছে হলো মেয়ের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে, কিন্তু পারলেন না তিনি। হাতটা যে প্যারালাইজড হয়ে গেছে। অনেক চেষ্টার পরেও বিছানা থেকে হাতটা কিছুতেই নাড়াতে পারলেন না। গভীর রাত, অথচ শোভনের চোখে ঘুম নেই। একবার ডানে তো আরেকবার বামে ঘুরছে। বুঝতে পারছে না আজ কেন এমন লাগছে তার। শেষে উঠে বসলো। একবার মনে হলো নতুন জায়গা, তাই হয়তো এমন অস্থির লাগছে তার। ঘুমও আসছে না সম্ভবত এই কারণেই। কিন্তু পরক্ষণে বুঝতে পারল, না, এই অস্থিরতা নতুন জায়গায় আসার জন্য নয়, বরং অন্য কিছুর জন্য। কিন্তু এই অন্য কিছুটা কি? জ্যোতি। তার মানে জ্যোতির অনুপস্থিতি কি এই অস্থিরতার মূল কারণ? ভাবতে গলা শুকিয়ে এলো শোভনের। এই মুহূর্তে পানির খুব প্রয়োজন। আশেপাশে তাকিয়েও ঘরে পানির সন্ধান পেল না। তাহলে কি বাইরে যাবে? যদি কেউ দেখে ফেলে? অন্য কিছু ভাবে। দীর্ঘশ্বাস ফেলে পূর্বের ন্যায় বিছানায় বসে রইল শোভন। তৎক্ষণাৎ মনে একটা প্রশ্ন এলো, জ্যোতিরে কি আমার মতোই এমন অস্থির লাগছে, নাকি আজও সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? ভাবতে ভাবতে মোবাইল হাতে নিল শোভন। ইচ্ছে করলো জ্যোতিকে কল দিয়ে ডেকে আনতে, কিন্তু পারল না। এতদিন পর মেয়েটি তার মায়ের কাছে ঘুমিয়েছে, অথচ সে কিনা এই সুখ কেড়ে নেবে তার থেকে। মোবাইলটা আবারও বালিশের পাশে রেখে দিল শোভন। লম্বা হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল। শোভনের নির্ঘুমে রাতটি কোনো মতে পার হলো। সকাল হতেই চা নিয়ে ঘরে এলো জ্যোতি। শোভনের মুখশ্রীতে দৃষ্টি দিতে চমকালো। প্রশ্ন করলো, রাতে কি আপনার ঠিকঠাক ঘুম হয়নি? শোভন চায়ের কাপ নিজের হাতে নিয়ে দৃষ্টি সেখানে নিবদ্ধ করলো। খাপ ছাড়া উত্তর দিল, ঘুম হবে না কেন? অনেক ভালো ঘুম হয়েছে। তাহলে চোখ লাল লাল লাগছে কেন? স্বাভাবিক। জ্যোতি বিছানায় বসলো। শোভন আলো চোখে স্ত্রীর দিকে তাকে জিজ্ঞেস করলো, কাল রাতে তোমার ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন? এমনি। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শোভনের। চা খাওয়া শেষ করতে জাহিদ এলো। শোভনের উদ্দেশ্যে বলল, চলো জামাই ঘুরে আসি। জাহিদের জোরাজুরিতে তার সঙ্গে বের হলো শোভন। রান্নাঘরে আসতে খুব সতর্ক কণ্ঠে শম্পা প্রশ্ন করলো, নতুন সংসার ঠিক করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিস তো? জ্যোতি মৃদু হেসে উত্তর দিল, ভাবি। তা তোদের সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক হয়েছে তো?
হ্যাঁ, এবার কিছুটা শান্তি পেল শম্পা। জাহেদ শোভনকে নিয়ে হাঁটতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে গ্রাম চেনাচ্ছে আর গল্প করছে। সকালে নাস্তা তৈরি করছে শম্পা। নাস্তা শেষ করে ঘরে বসে আছে শোভন। এখানে এসে কোনোভাবেই যেন সময় পার হচ্ছে না। হঠাৎ করে শোভনের দৃষ্টি গিয়ে পড়ল ঘরের পর্দায়। পর্দা নড়ছে অথচ বাইরে নেই কোনো বাতাস। পর্দার আড়ালে দুটো ছোট্ট পায়ে স্থির দেখতে পেল। অধরে হাসি ফুটে উঠল। ধীর পায়ে খাট থেকে নেমে শব্দহীন কদমে এগিয়ে গেল পর্দার কাছে। খপ করে ধরে ফেলল মিহাদকে। মিহাদ ভয় পেয়ে গেল। মুখায়াবু দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিবে। মিহাদকে কোলে নিয়ে বিছানায় বসালো শোভন। জিজ্ঞেস করলো, আমায় দেখে পালাও কেন বাবু? মিহাদ সরল মনে উত্তর দিল, তুমি ছেলে ধরা। ভ্রু যুগল কুচকে নিল শোভন। আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, আমি ছেলে ধরা? মিহাদ উপন্যাস মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। শোভন প্রশ্ন করলো, এ কথাটা কে বলেছে তোমায়? ফুপি বলেছে। তুমি তো ফুপিকেও ধরে নিয়ে গেছিলে। আশ্চর্য হলো শোভন। বাড়িতে যে বাচ্চা আছে তা শোভন আগে থেকেই জানতো, তাই আসার সময় কিছু চকলেট এনেছিল সঙ্গে করে। দুটো চকলেট বের করে মিহাদের দুই হাতে ধরিয়ে দিল। বলল, আমি তো এখন আর ছেলে ধরি না। কেন? তোমার ফুপিকে ধরার পর এসব কাজ ছেড়ে দিয়েছি। ফুপিকে ছাড়বে না? তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে তোমার ফুপিকে ছেড়ে দিব, তার বদলে তোমার সঙ্গে করে নিয়ে যাব। মিহাদ আবারও ভয় পেয়ে গেল। বলল, না আমি যাব না ফুপি, তুমি ফুপিকেই নিয়ে যাও। হাসলো শোভন। মিহাদের বড় দুই বোন আয়রা মায়রা আজ স্কুলে যায়নি। তারাও এসে শোভনের কাছে বসলো। শোভন সব চকলেটগুলো তাদের মধ্যে ভাগ করে দিল। কিছুক্ষণ বাদে ঘরে এলো জ্যোতি। বাচ্চাদের উদ্দেশ্যে বলল, তোরা এখানে কি করছিস? গোসল করতে যা। জ্যোতির কথা সবাই দৌড়ে চলে গেল সেখান থেকে। বাচ্চারা যেতেই শোভন উঠে দাঁড়ালো। জ্যোতির দিকে ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকালো। শোভনের এমন দৃষ্টিতে কিছুটা চমকে গেল জ্যোতি। শুকনো ঢোক গিলে জোরপূর্বক হাসলো। শোভন প্রশ্ন করলো, আমি ছেলে ধরা? আচমকা এমন একটি কথা ভরকে গেল জ্যোতি। দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, আপনি ছেলে ধরা হতে যাবেন কেন? তাহলে বাচ্চাটাকে এসব বলেছ কেন? আমি তো মজা করে বলেছিলাম। রাগ করেছেন আপনি? না, রাগ করে আর কি করব। আজ রাতেও মায়ের সঙ্গে শোয়ার পরিকল্পনা করলো জ্যোতি। ঘরে শোভনের জন্য এক জগ পানি রেখে মায়ের ঘরে যাওয়ার জন্য উদ্যত হলো। আচমকা পেছন থেকে তার ডান হাতটা টেনে ধরল শোভন। জ্যোতি স্বামীর দিকে চমকায়িত দৃষ্টিতে তাকালো। কপালে ভাঁজ পড়ল তার। শোভন প্রশ্ন করল, কোথায় যাচ্ছ এখন? মায়ের কাছে। সন্ধে পর্যন্ত তো মায়ের কাছেই ছিলে, এখন আবার ওখানে কি? কাল না আপনাকে বললাম মায়ের কাছে ঘুমাবো, তো আজও ঘুমাবো। গতকাল মায়ের কাছে ঘুমিয়েছো বলে আজও ঘুমাতে হবে নাকি? আজ তুমি আমার কাছে ঘুমাবে। চোখ বড় বড় করে তাকালো জ্যোতি। জ্যোতির দৃষ্টি অনুসরণ করে থতমত খেয়ে গেল শোভন। বলল, তুমি হয়তো আমার কথাটা বুঝতে পারোনি। আমি বলতে চেয়েছি তুমি আজ এখানেই শুয়ে পড়ো। অযথা তোমার মাকে বিরক্ত করার কি দরকার? ওষুধ খাওয়ার পর তো উনি এমনিতেই ঘুমিয়ে পড়েন। জ্যোতি নিঃশব্দে শোভনের হাতের দিকে তাকালো। শোভন এখনও জ্যোতির হাত পূর্বের ন্যায় ধরে রেখেছে। জ্যোতির চাহনি দেখে দ্রুত হাতটা ছেড়ে দিল শোভন। জ্যোতি গিয়ে দরজা আটকে দিল, তারপর বিছানায় এসে শুয়ে পড়ল। শোভন স্ত্রীর দিকে তাকিয়ে আছে। জ্যোতি বলল, লাইট নিভিয়ে ঘুমাতে আসুন। লাইট নিভিয়ে বিছানায় এলো শোভন। স্ত্রীর পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতার পর পাশ ঘেঁষে আলতো করে জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে মুখ গুজে বলল, রাগ করেছ? কোনো উত্তর দিতে পারল না জ্যোতি। জড় পদার্থের মতো স্থির হয়ে রইল। ইতিমধ্যেই ঘেমে গেছে সে। চোখ মুখ ভিজে গেছে ঘামে। শোভন তা টের পেল। উত্তেজিত হয়ে বলল, তোমার কি গরম লাগছে? এবার আর চুপ করে থাকতে পারল না জ্যোতি। বলল, পানি খাবো, গলা শুকিয়ে গেছে। শোভন এক লাফে বিছানা ছেড়ে উঠে গেল। লাইট জ্বালিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে জ্যোতির হাতে দিল। এক নিঃশ্বাসে গ্লাসের সম্পূর্ণ পানিটুকু পান করল সে। জ্যোতির ওড়না দিয়ে তারই ঘাম মুছে দিতে লাগলো শোভন। মুছতে মুছতে প্রশ্ন করলো, হঠাৎ করে কি হলো তোমার? মনে হয় প্রেশার বেড়ে গেছে। তোমার প্রেশারের প্রবলেম আছে? এতদিন ছিল না, তবে আজ থেকে? না না, এই মুহূর্তে থেকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই তো ঠিক ছিলে। তাহলে আপনি থাকলে কি আর ঠিক থাকা যায়? আমার প্রেশার বাড়িয়েছেন আপনি, সব দোষ আপনার। কথাটা বলে উল্টো ঘুরে শুয়ে পড়ল জ্যোতি। শোভন বোকা বনে গেল। বুঝতে পারল না সে করছেটা কি। আলমারির উপর থেকে হাত পাখা নিয়ে এসে বাতাস করতে লাগলো স্ত্রীকে। জিজ্ঞেস করলো, খুব খারাপ লাগছে? না, আপনি শুয়ে পড়ুন, উপরে ফ্যান চলছে তো, হাত পাখার বাতাসে দরকার নেই। ফ্যান চলার পরেও তো তুমি ঘেমে ভূত হয়ে গেছো, এখন বাতাস লাগবে না বললেই হলো। জ্যোতি আর কথা বাড়ালো না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ বাদে শোভন জ্যোতির কপাল, গাল, গলায় হাত দিয়ে পরীক্ষা করলো। ঘাম শুকিয়ে গেছে। প্রশান্তে নিঃশ্বাস ফেলে পাখাটা রেখে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আজ আর তাকে নির্ঘুম রাত পার করতে হবে না। আজ তার শান্তিতে ঘুম আসবে। জ্যোতি শোভন যে এখানে এসেছে প্রায় 2 দিন হয়েছে। মিহাদকে নিয়ে বারান্দায় বসে আছে শোভন। দুজনের মধ্যে অনেক ভাব জমে গেছে এই 2 দিনেই। মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে চোখ বুলালো শোভন। পরিচিত নাম্বার ভাসছে, চাইলে উপেক্ষা করতে পারল না। অজ্ঞতা কল রিসিভ করে সালাম দিল।
অপর পাশ থেকে সালামের জবাব নিয়ে কড়া কণ্ঠে আনোয়ারা বেগম বললেন, মন দিয়ে শোনো, শ্বশুরবাড়ি বেড়ানো হলে কিন্তু বউকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে আসবে। চমকে গেল শোভন। আশ্চর্যান্বিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি জানলেন কিভাবে আমরা যে এখানে এসেছি? তা তোমার জেনে কাজ নেই, যা বলছি তাই করো। ও বাড়িতে যাওয়া সম্ভব নয়, অফিস থেকে অল্প কয়েকদিনে ছুটি নিয়েছি, কালই ফিরে যাব। তুমি আজ কালের মধ্যেই এখানে আসবে, এটাই আমার শেষ কথা। আশা করি আমার কথার কোনো নড়চড় হবে না। সঙ্গে সঙ্গে কল কেটে দিলেন আনোয়ারা বেগম। ছেলের কোনো কথা শোনার প্রয়োজন মনে করলেন না। শোভনের মুখে মলিনতা ভর করল। মেহাদের উদ্দেশ্যে বলল, তোমার ফুপিকে একবার ডেকে আনবে? কেন? একটু দরকার আছে, গিয়ে বলো ফুপা ডাকছে। মেহাদ দৌড়ে চলে গেল সেখান থেকে। জ্যোতি বসে আছে জায়দা খাতুনের ঘরে, সর্ষের তেল দিয়ে মায়ের হাত পা মালিশ করছে। মেহাদ সেখানে এলো, জ্যোতির উদ্দেশ্যে বলল, ফুপি ফুপি, তোমাকে ফুপা ডাকছে। কেন ডাকছে? জায়দা খাতুন বিরক্তির সুর তুলে বলল, স্বামী ডাকছে, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাবে, এত প্রশ্ন কিসের? জ্যোতি সেখান থেকে শোভনের কাছে চলে এলো, প্রশ্ন করলো, ডাকলেন কেন? আমরা যে এখানে এসেছি তা মা জানলেন কিভাবে? মা আমায় গতকাল ফোন করেছিলেন, কথার এক ফাঁকে আর কি এখানে আসার কথা বলে দিয়েছি। এত মুখ পাতলা মেয়ে কেন তুমি? বলার আগে আমার অনুমতি নেওয়া উচিত ছিল না তোমার? এতটুকু বলার জন্য অনুমতি নিতে হবে? বলাতে কোনো সমস্যা হয়েছে? আমায় ফোন করে বলেছেন এখানে বেড়ানো শেষ হলে সোজা ওই বাড়িতে যেতে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জ্যোতির। স্ত্রীর আনন্দ দেখে কপালে ভাঁজ পড়ল শোভনের। বলল, খুব খুশি লাগছে মনে হচ্ছে। তা তো লাগবেই, কতদিন পর শ্বশুর বাড়িতে যাব, ওখানে গিয়ে কী লাভ? স্বামী তো সঙ্গেই আছে। যখন স্ত্রীর কথা স্বামীর মনে ছিল না তখন ওরাই কিন্তু পাশে ছিল, তাই সম্পর্কে কখনো লাভ ক্ষতি খুঁজতে নেই। চলে গেল জ্যোতি। শোভন কোনো প্রতিক্রিয়া করল না। মাঝে মধ্যে শোভনের মুখাবব দেখেও তার মনে কি চলছে বোঝা বড় দায়। কীভাবে পারে অনুভূতিগুলো সবার থেকে আড়াল করে রাখতে? চাইলেও আনোয়ারা বেগমের কথা ফেলতে পারে না শোভন, কিন্তু কেন পারে না এই প্রশ্নের উত্তর জানা নেই তার। বাধ্য হয়ে জায়দা খাতুন জাহিদ সম্পার থেকে বিদায় নিয়ে জ্যোতিকে নিয়ে খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আনোয়ারা বেগম হল ঘরের সোফায় বসে আছেন। পানির পিক ফেলে হাঁক ছেড়ে বললেন, ছোট বউ, ছাদ থেকে আচারের বয়ামগুলো নামিয়েছ? এলিনা দৌড়ে এলো, উত্তর দিল, হ্যাঁ মা, নামিয়েছি। তা রান্নাবান্না কত দূর? প্রায় শেষের দিকে। তা হঠাৎ এত আয়োজন কেন মা? যদি বলতেন। তোমার ভাসুর আর বড় যা আসছে, মনে হয় না 2-1 দিনের বেশি থাকবে, তাই এত আয়োজন। ও হ্যাঁ, যাওয়ার সময় আচারের বয়ামগুলো ব্যাগে ভরে বড় বউয়ের সঙ্গে দিয়ে দিও কিন্তু। ঠিক আছে মা। আনোয়ারা বেগম মৃদু হাসলেন, কিছু একটা ভেবে বললেন, বড় বউয়েরা আচার আবার অনেক পছন্দের। নতুন বউ হয়ে যে বছর এ বাড়িতে পা দিল সে বছরে নিজ হাতে যত্ন করে আচার বানিয়ে ছাদে রোদ শুকাতে দিয়েছিলাম। মজার ছলে বলেছিলাম, বড় বউ একটু চেখে দেখো দেখি কেমন হয়েছে। শাশুড়ির হাতে বানানো আচার সে যে চাকলো, তারপর থেকে আচারের কথা ও আর ভুলতে পারেনি। এত প্রশংসা আমি আমার ছেলে মেয়ের থেকেও পাইনি। প্রায় জিজ্ঞেস করতো, মা আবার আচারের দিন কবে? তাই এবছর একটু বেশি করে কয়েক পদের আচার বানিয়েছি। কথা শেষ করে এলিনার দিকে তাকালেন আনোয়ারা বেগম। হাসি মিলিয়ে গেল মুহূর্তেই, মুখে আবার গাম্ভীর্য ফুটে উঠল। এলিনা গোমরা মুখে শুধালো, বড় ভাবিকে খুব ভালোবাসেন তাই না মা? অথচ উনি আমাদের সবার পরে এ বাড়িতে বউ হয়ে এসেছে। তোমাদের ভালোবাসি না কে বলল? শোনো বউ, আমি হচ্ছে একজন মা। মায়ের দৃষ্টিতে প্রত্যেকটি সন্তানই সমান, সন্তানদের প্রতি ভালোবাসাও সমান। তোমাদের কিন্তু কখনোই আমি ছেলের বউর চোখে দেখিনি। তোমরা প্রত্যেকে আমার এক একটা সন্তান, তাই তো ভুল করলে শাসন করি। তোমরা সবসময় আমার কাছেই থাকো, তাই হয়তো ভালোবাসাটা অনুভব করতে পারো না। এলিনা কিছু বলল না। শাশুড়ির মুখের উপর কথা বলার দুঃসাহসিকতা কোনো কালই তাদের ছিল না, তবে কখনো সখনো কেমন এক টান অনুভব করে। মনে লুকায়িত কথাগুলোও প্রকাশ করে ফেলে। পুত্রবধূর নীরবতা দেখে আনোয়ারা বেগম বললেন, তোমার তো আবার আচার পছন্দ নয়, তাই তোমার জন্য পাকা আম রেখে দিয়েছি। আমার ঘরের খাটের তলায় বস্তার উপর রাখা আছে। রান্না শেষে নিজ দায়িত্বে যতগুলো প্রয়োজন নিয়ে যেও কিন্তু। এলিনা চমকে গেল, চোখের কোণে পানির অস্তিত্ব টের পেল। বর্তমান সময়ে যৌথ পরিবার টিকিয়ে রাখা খুবই শক্তপোক্ত একটা কাজ। সেখানে বলতে গেলে পুরো খানবাড়ির মানুষরাই একজন মানুষের জন্য এখনও এক শিকড়ে আবদ্ধ রয়েছে। বাড়ির কে কোথায় যাচ্ছে, কে কী করছে, রান্নাবান্না, সবার পছন্দ অপছন্দ সব কিছুর খবরই আনোয়ারা বেগম রাখেন। এত কিছুর মধ্যেও পুত্রবধূর এই সামান্য পছন্দ অপছন্দের কথাটা মনে রেখেছেন তিনি। ভাবতে কেমন এক অদ্ভুত অনুভূতি কাজ করলো এলিনার মনে। অথচ সেই কিনা এই শাশুড়ি থেকে দূরে সরে যেতে চেয়েছে, হতে চেয়েছে আলাদা, শুধু কাজ আর জবাবদিহিতার ভয়ে। ভেতরে ভেতরে অনুতপ্ত হলো এলিনা। শাফিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো মনে মনে। ভাগ্যিস শাফিন সেদিন তার অন্যায় আবদার মেনে না নিয়ে প্রতিবাদ করেছিল, তাই তো এখনও এই ভালোবাসা মমতা থেকে বঞ্চিত হয়নি সে। এলিনা আবারও রান্নাঘরে চলে গেল। শোভনা জ্যোতি পৌঁছে গেছে খানবাড়ি।
শোভন গাড়ি ভাড়া মিটিয়ে পেছন ঘুরতেই জ্যোতির দেখা পেল না। জ্যোতি গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করলো। সদর দরজা পেরিয়ে হলরুমে পা রাখতেই শাশুড়ির দেখা পেল। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ালো, লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা। আনোয়ারা বেগম খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও আলাইকুম আসসালাম, কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ততক্ষণে শোভনও ভেতরে প্রবেশ করলো। আনোয়ারা বেগমকে সালাম দিল। উনি সালামের জবাব নিয়ে তাদের উদ্দেশ্যে বললেন, এখন ঘরে যাও, বাড়ির কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও, বিশ্রাম করো, পরে না হয় কথা হবে। আর বিলম্ব না করে শোভন ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। জ্যোতি তার পেছন পেছন যাওয়া ধরল। ঘরে এসে পোশাক বদলে হাত মুখ ধুয়ে আবারও ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো জ্যোতি। পেছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে শোভন স্ত্রীর দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এখন আবার কোথায় যাওয়া হচ্ছে? জ্যোতি পথে দাঁড়িয়েই পড়ল, বলল, নিচে। সবে একটা জায়গা থেকে এলে একটু তো জিরিয়ে নাও। আমার তো একটুও ক্লান্ত লাগছে না। তোমাকে বোঝাতে দেখছি খুবই কঠিন একটা কাজ। এক এক সময় এক এক কথা বলো। আপনি বিশ্রাম নিন, আমি আসছি। আর এক মুহূর্ত দাঁড়ালো না জ্যোতি, চলে গেল নিচে। শোভন বাকরুদ্ধ হয়ে গেল। ভাবতে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করলো। কেমন স্বামী আমি, নিজেরই একটা মাত্র বোর মতিগতিই ঠিকমতো বুঝতে পারি না। জ্যোতি সোজা রান্নাঘরে এলো। নীলা এবং এলিনার দেখা পেয়ে গেল সেখানেই। স্মিথ হেসে ওদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা? এলিনা মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি? আলহামদুলিল্লাহ। নীলা শুনেও না শোনার ভান করে রইল। ছেলের বাড়ি ফেরার সংবাদ শুনে রাফুন খানের চোখে মুখে আনন্দের রেশ ফুটে উঠেছে। ছেলেকে দেখার জন্য মনটা উতলা হয়ে উঠেছে। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তা তোমার বড় ছেলে এখন কোথায়? ঘরে আছে। ও, সন্ধ্যায় বাইরে বের হয়েছিল শোভন, ফিরতে ফিরতে 9টা বেজে গেছে। ঘরে প্রবেশ করতেই স্ত্রীর সম্মুখীন হলো। জ্যোতি স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলো, এত দেরি হলো কেন আসতে? কোথায় ছিলেন এতক্ষণ? তোমায় বলবো কেন? অবশ্যই বলতে হবে, কারণ আমি আপনার ওয়াইফ। বাহ, ওয়াইফগিরি দেখানো হচ্ছে। ওয়াইফগিরি কোথায় দেখালাম? এই যে কৈফিয়ত চাইছো, আপনি কথা ঘোরাচ্ছেন কিন্তু। তাড়াতাড়ি বলুন কোথায় ছিলেন। বলেছি তো বলবো না। আপনি তো দেখছি চরম। এতটুকু বলে থেমে গেল জ্যোতি। শোভন ভ্রুকুসকে বলল, চরম কি? বেয়াদব। ভরকে গেল জ্যোতি। ভীতু কণ্ঠে বলল, না না, আমি মোটেও এটা ভাবিনি আর বলিও নি। আলবাত তুমি বলেছ। ছি ছি, স্বামীর প্রতি কোনো সম্মান নেই। মুখখানা চুপসে গেল জ্যোতির। শোভনকে সে জেদি বলতে চেয়েছিল, কিন্তু উল্টো পিঠে যদি শোভন রাগ করে সেজন্য কথার মাঝেই থেমে গেছে, কিন্তু এ তো অন্যদিকে মন নিল। শোভন ভুল বুঝলো তাকে। জ্যোতি অপরাধী কণ্ঠে বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি এ কথাটা বলা তো দূরে থাক, মনে মনেও ভাবিনি। শোভন তার তর্জনীয় আঙ্গুল জ্যোতির ঠোঁটে রাখলো, বলল, এত সিরিয়াস নেওয়ার কি আছে? আমি তো জানি তুমি আমার সম্বন্ধে এসব ভাবতেই পারো না। এতক্ষণ তো আমি মজা করছিলাম তোমার সঙ্গে। শোভনের স্পর্শে বরফের মতো জমে গেছে জ্যোতি। নড়চড়বিহীন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শোভন হয়তো স্ত্রীর অবস্থা বুঝতে পারলো, তাই আঙ্গুল সরিয়ে নিয়ে বিছানায় গিয়ে আরাম করে বসল। জ্যোতির তাতেও নড়চড় নেই। শোভন দম ফেলে আফসোস করে বলল, এতটুকুতেই যদি তোমার আধমরা অবস্থা হয়ে যায়, তাহলে তুমি আমার সঙ্গে সারাটা জীবন সংসার করবে কি করে জ্যোতি? বেশ লজ্জা পেল জ্যোতি। দ্রুত স্থানটি ত্যাগ করলো। স্ত্রী রেহেম কাণ্ডে মুচকি হাসল শোভন। জ্যোতির এই লাজুক মুখশ্রী কেন জানি খুব ভালো লাগে তার। এ ভালো লাগাটাই কি ভালোবাসা? হয়তো। তবে এ ভালোবাসা নেই কোনো খাত, নেই কোনো পাপ, আর না আছে নিষেধাজ্ঞা। এ তো হালাল সম্পর্কের হালাল ভালোবাসা, যে ভালোবাসার মানুষটি স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রবের নিকট ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। একমাত্র রবই তো আমাদের থেকেও আমাদের সম্পর্ক ভালো জানেন। একমাত্র রবই তো জানেন কিসে আমাদের ভালো আর কিসে আমাদের মন্দ। শোভন মনে মনে শুকর আদায় করল।